শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতার মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং ইউএসএআইডির এগ্রো ইনপুটস প্রজেক্টের যোগাযোগ বিভাগের পরিচালক অপর্ণা ঘোষের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্য উৎসবের সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে প্রাঙ্গণময় ২ বাংলার নাট্যমেলা ২০১৭। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে নিউ দিল্লির গ্রিন রুম থিয়েটার প্রযোজিত নাটক অসুখ। নাট্য উৎসব চলবে ১৮ মার্চ পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন ১৯৭১ আনসাং হিরোস অফ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। মোহাম্মদপুর কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী হাদি উদ্দিনের একক আলোকচিত্র প্রদর্শনী হিয়ার ফর নাও। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২২ মার্চ পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। বেলা ১১টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১৭ মার্চ পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। ৩ বছরের শিশু ময়মুনা আফরিন বিলাটেরাল সিভিয়ার টু প্রোফাউন্ড হিয়ারিং লস নামক জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে শিশু ময়মুনা আফরিনকে সুস্থ করে তুলতে হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। চিকিৎসার জন্য খরচ হবে প্রায় ২৫ লক্ষ টাকা। এত টাকা চিকিৎসা ব্যয় ময়মুনা আফরিনের বাবা মেহেদি হাসানের পক্ষে বহন করা সম্ভব নয় বিধায় তিনি চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। ৩ বছরের শিশু ময়মুনা আফরিনকে বাঁচাতে এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা মেহেদি হাসান, সঞ্চয় হিসাব নম্বর ১৫২৬২০২৯৩৫৪০৫০০১ ব্র্যাক ব্যাংক। মোবাইল ফোন নম্বর 01961462922। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত ৮টা ২০ মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা রিভেঞ্জ। আমি সেরকম কিছু মনে করি না। নিশ্চয়ই তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো, সেই জন্য তুমি এরকম একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছ। ব্যাস এটুকুই? না, তোমার চাওয়া পাওয়ার একটা বিষয় আছে, সেখানে আমি আপত্তি করেছি। হয়েছে আয়ান, এসব পুরনো আলাপ ছাড়ো। যা হবার সেটা তো হবেই। ডিসিশন যখন নিয়েছি এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্না প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ ২০১৭। রাত 11:30টায় সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ইউএসএআইডির এগ্রো ইনপুটস প্রজেক্টের যোগাযোগ বিভাগের পরিচালক অপর্ণা ঘোষ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন?
বেশ ভালো আছে, আপনাদের প্রোগ্রামে আসতে পেরে আরো ভালো লাগছে। জি, আমাদের অনেক ভালো লাগছে, কারণ আজকে একটা নতুন বিষয় নিয়ে আমরা কথা বলতে যাব। তো প্রথমেই আসছি, আপনি ইউএসআইটিতে কাজ করছেন। সাধারণত এটা এগ্রিকালচার নিয়ে কাজ করে থাকে আমরা যতদূর জানি। তো ইউএসআইটি আসলে কি কি বিষয় নিয়ে কাজ করছে সেটা একটু যদি বলতেন। ইউএসআইডি যদি আমরা সহজভাবে বলি, সেটা হচ্ছে আমেরিকান সরকারের একটা উন্নয়ন সহায়তা, যেটা মূলত দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের জন্য দেওয়া হয়। আচ্ছা, এটা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বিভিন্ন বিষয়ের উপরে দেওয়া হয়। আমাদের যে প্রজেক্টটাতে আমরা কাজ করছি সেটা হচ্ছে অ্যাগ্রো ইনপুটস প্রজেক্ট। মূলত কৃষির বীজ, সার, কীটনাশক এই জিনিসগুলোর গুণগত মান এবং এটা সঠিক ব্যবহারের সচেতনতা বাড়ানোর জন্য ইউএসএডি আমাদের অনুদান সহযোগিতা দিয়েছেন, যেটার ভিত্তিতে আমরা কাজ করছি। আচ্ছা, তাহলে যে মানে বীজ, সার, কীটনাশক মোটামুটি তিনটা বিষয় নিয়ে কাজ করছেন। এই তিনটা বিষয়ের কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি কাজ করছেন? অ্যাকচুয়ালি যদি বলি যে সারা বাংলাদেশে বীজ, সার, কীটনাশক এগুলোর যে গুণগত মান, সঠিক ব্যবহার, এই বিষয়টা নিয়ে কৃষকরা একেবারে কৃষকদের মধ্যে সচেতনতা খুবই কম ছিল। একইভাবে যারা এগুলো বিক্রি করেন তাদের মধ্যে সচেতনতাও খুবই কম ছিল। তো যে কারণে আমাদের প্রজেক্টের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে কৃষক এবং যারা এগুলো বিক্রি করেন, রিটেলার যারা, আমরা খুচরা কৃষি উপকরণ বিক্রেতা, ওনাদের মধ্যে সচেতনতা বাড়ানো, যাতে ওনারা গুণগত বীজ, সার, কীটনাশক বিক্রি করেন এবং কৃষকদের এগুলো ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন। আরেকটা জিনিস হচ্ছে যে এগুলো সঠিক ব্যবহার জিনিস খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আমরা কীটনাশকের কথা বলি, কীটনাশকের যথাযথ ব্যবহারটা খুবই দরকার। এটা আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং পরিবেশের জন্য। দেখা যায় কীটনাশক আপনি বেশিও ব্যবহার করতে পারবেন, আবার খুব কমও ব্যবহার করা যাবে না। তো এসব বিষয় নিয়ে আপনি সচেতনতা তৈরি করছেন সবার ভেতরে। আচ্ছা, তো সাধারণত বীজ, সার, কীটনাশক যে ব্যবসাগুলো হচ্ছে সেখানে পুরুষরা তো অবশ্যই কাজ করে যাচ্ছে, এখানে নারীদের ভূমিকা কতটুকু পাচ্ছেন? আমরা আমাদের প্রজেক্ট থেকে মূলত 3000-এরও বেশি কৃষি উপকরণ বিক্রেতাদের নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করেছি। যে নেটওয়ার্কটা হচ্ছে আমরা বলছি অ্যাগ্রো ইনপুটস রিটেলার্স নেটওয়ার্ক, AIRN। AIRN এর মধ্যে আছে 10% নারী, বা 200-রও বেশি, আমরা এখনো 300 করতে পারিনি, 200-রও বেশি নারী আমরা তৈরি করেছি। যদি একটু বলতে চাই আমার দর্শকদের জন্য, যে আমরা যখন দক্ষিণাঞ্চলের 20টি জেলায় কাজ শুরু করি, তখন এখানে 2-3 জনের বেশি নারীকে আমরা পাইনি এই পেশায় জড়িত আছেন। তো যে কারণে যখন আমরা এই সংখ্যাটাকে 200-র বেশিতে নিয়ে যেতে চেয়েছি, আমাদের কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়েছে। কষ্টটা এই কারণে যে এই পেশাটার সঙ্গে জড়িত হতে গেলে নারীদের একটা ন্যূনতম শিক্ষা অন্তত 8ম শ্রেণী পাস করা দরকার আছে। তাদের কিছু আর্থিক স্বাবলম্বিতা দরকার আছে, অন্তত 1 লাখ টাকার মতো পুঁজি থাকতে হবে, মূলধন থাকতে হবে। এটা থাকলেই চলবে না, তাদের থাকতে হবে জ্ঞান, কিভাবে এই ব্যবসাটা করতে হবে এই বিষয়টা জানাটাও খুব জরুরি। আর এই ব্যবসাটা করার ক্ষেত্রে আরেকটা বিষয় খুব দরকার, সেটা হচ্ছে যে সরকারি বিভিন্ন কর্মকর্তা, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে থাকেন, তাদের সঙ্গে যোগাযোগ করা। বিভিন্ন কোম্পানি যারা এসব উপকরণ বিক্রি করেন, তাদের যারা জেলা পর্যায়ের প্রতিনিধি আছে, তাদের সঙ্গে ভালো যোগাযোগ করা। তো এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে নারীদের থাকতো না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সামাজিকভাবে যেটা হয়, যে একটা নারী যখন চায়ের স্টলে ব্যবসা করেন কিংবা মুদির দোকান চালান, হতে পারে উনি হয়তো একটা টেইলরিং শপ, সেলাইয়ের কাজ করছেন, এটাকে সমাজ খুব সহজভাবেই মেনে নেয়। কিন্তু এর বাইরে যখন একটা বড় স্কেলে ওনারা কাজটা করতে আসেন, যেমন বীজ, সার, কীটনাশকের ব্যবসা, যেখানে ওনাকে শুধু ব্যবসাটা ওই এলাকাতে করলেই হবে না, তাকে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলতে হবে, যেতে হবে জিনিসগুলো কেনার জন্য। এটার অ্যাকসেপ্টেন্সটা খুব কম ছিল, কিন্তু এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো তখন তো সুযোগটা ছিল না, এখন তো আপনারা সুযোগটা করে দিয়েছেন। তখন বলেন মাত্র 2-3 জন নারীকে আপনারা পেয়েছেন, এখন তাদের ভেতরে সুযোগ করে দেওয়ার পরে আগ্রহটা কেমন পেয়েছেন? আমরা দেখছি এখন আসলে অনেক নারীরা আগ্রহ প্রকাশ করছেন আমাদের এই ব্যবসাটার সঙ্গে জড়িত হতে। এটার কারণটা হচ্ছে যে যেসব নারী আমাদের দেখা, যে শুরু করে হয়তো একটা সময় একেবারেই ডে লেবারার হিসেবে কাজ করতেন, ধান খেতে আগাছা নিড়ানো, কিংবা কেউ হয়তো রাস্তার কাছে একটা ছোট্ট টি স্টল নিয়ে কাজ করেছেন, তার দিন শেষে হয়তো 500 টাকা 400 টাকা আয় হতো। মাস গেলে আসলে একবেলা খেলে আরেক বেলা খাওয়া নিয়ে ওনাকে চিন্তা করতে হতো। ওনাদের কিন্তু যে বাজার কমিটিগুলো আছে, সেখানে কোনো রকম ভয়েস রেজ করা বা কমিউনিটিতে কিছু বলা, সেটা সুযোগ ছিল না। কিন্তু এখন দেখা গেছে এই নারীরা যারা এসব পেশার সঙ্গে জড়িত হয়েছেন, তারা কিন্তু মাসে
2-3 লাখ টাকা থেকে কেউ কেউ আছেন 60-70 লাখ টাকার পণ্য বিক্রি করছেন। বাহ, তো চমৎকার। মফস্বল এলাকাতে গ্রামে বসে এত পরিমাণ পণ্য আয় বিক্রি করা, করা, সেটাও বড় আয় ব্যাপার, করা, জি। আয় ব্যয়ের সঙ্গে জড়িত থাকা, এটা আসলে অনেক বড় একটা চেঞ্জ। তো আচ্ছা, এটা কমিউনিটি লেভেলে অন্য নারীদের যারা ইয়াং জেনারেশন আছেন, যারা এই ব্যবসাটা করে তাদের পরিবার ও সমাজকে আরেকটু এগিয়ে নিতে পারেন, তারা অনেক উৎসাহ বোধ করছে। আচ্ছা, তো এই যে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ কিন্তু বেড়ে গিয়েছে, নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, তো সেক্ষেত্রে যেটা হয়েছে ব্যবসাগুলো করার ক্ষেত্রে মানে সমাজের যে একটা অবস্থান ছিল সেটা পরিবর্তন হয়েছে, আবার তার পরিবারের ভেতরে যে অবস্থান ছিল সেটাও তো পরিবর্তন হয়েছে, কি মনে হয় আপনার? হ্যাঁ, শুরুর দিকে যেটা মনে হয়েছিল যে আমরা পরিবারগুলো প্রত্যেকটা পরিবারের সঙ্গে আলাদা আলাদা করে বসেছি, জি। যাতে করে ওনার স্ত্রী বা পরিবারের যিনি গিন্নি বা বউ আছেন, ঘরের বউটি আছেন, তাকে যেন স্বামী, তার শাশুড়ি বা পরিবারের অন্য সদস্য যারা আছেন ওরা সহযোগিতা করেন। তো বিশেষ করে মেয়েদের আগে ঘরকন্নার কাজটা, রান্নাবান্না, সন্তানদের দেখাশোনা করা, গরু ছাগল হাঁস পালন, এগুলোর সঙ্গে জড়িত থাকতে হতো। কিন্তু যখন এই ব্যবসাটাতে করবেন ওনারা, তখন কিন্তু একটা বড় সময় দিতে হয়, 8 থেকে 10 ঘন্টা। তো পরিবারের এই নৈমিত্তিক যে কাজগুলো আছে এর বাইরে যখন উনি বাজারে একটা দোকানে কাজ করবেন, সেক্ষেত্রে পারিবারিক সহযোগিতা অনেক বেশি জরুরি। এখন পরিবার সেই সহযোগিতা করছেন। আর আরেকটা জায়গাতে আসলে আমাদের সামাজিক যে পরিবর্তনটা, সেটা আনার জন্য কিন্তু আমরা যেটা করেছি, বড় বড় গ্রুপে লাইক হয়তো 30-40 জন যারা ওখানে ইউনিয়ন পরিষদের মেম্বার আছেন, ইমাম, কিংবা আরও স্কুল টিচার, আদার্স যারা এলিট গ্রুপ গুরুত্ব যারা ওখানে ওই সমাজে অন্যদের মতামতকে ইনফ্লুয়েন্স করতে পারেন বা যাদেরকে আমরা গুরুত্ব দেই, তাদের সঙ্গেও কিন্তু এই যে নারী যিনি এই ব্যবসাটাতে আসছেন তাকে পরিচয় করে দিয়েছি। তাদের কাছ থেকে এই কমিটমেন্ট বা এই জিনিসটা এই জিনিসটা আনার চেষ্টা করেছি যে আপনারা, এই মেয়েটা আপনাদেরই কমিউনিটির একজন সদস্য, তাকে তার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, তার ব্যবসাটাকে সফল করার ক্ষেত্রে আপনাদের অনেক সাহায্য দরকার আছে। ওনারা প্রত্যেকটা সভাতেই কিন্তু সেই সাহায্যের কথাটা, প্রতিশ্রুতিটা দিয়েছেন এবং এখনো করছেন। আচ্ছা, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন হয়তো এই সেই নারীদেরই মতামতের মূল্যও দেওয়া হচ্ছে আগের থেকে অনেক বেশি, এটাও তো অনেক বড় ব্যাপার। হ্যাঁ, যেমন হচ্ছে খুলনাতে কিছুদিন আগে একজন ভদ্রমহিলার সঙ্গে বসেছিলাম, উনি যেটা বললেন যে উনি অভাবের কারণে তার নিজের বাল্যবিবাহে হয়েছিল অনেক বছর আগে, এমনকি তিনি তার নিজের মেয়েটাকেও অভাবের কারণে খুব অল্প বয়সে বিয়ে দিয়েছেন। উনি জানেন এটা ঠিক না, উনি জানেন যে এটা আমাদের আইনগত অনেক বাধা আছে, কিন্তু অভাবটা তার কাছে অনেক বড় কিছু ছিল। কারণ ওনার কথা মতো যে উনি হয়তো দেখা যায় অনেক দিন পান্তা ভাত খেয়েও দিন কাটাতে হয়েছে। তো সেই নারী উনি বলছেন যে আমাকে আগে যখন আমি ডে লেবার হিসেবে কাজ করতাম আমাকে অর্ধেক মজুরি দেওয়া হতো, এখন এই পেশাটাতে আসার পরে যখন দেখা গেল যে আমি সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছি, মিডিয়া কভারেজগুলো দেওয়ার জন্য আপনারা যারা মিডিয়াতে কাজ করেন তারাও এগিয়ে আসছেন, উনি এখন বিভিন্ন ফোরামে যে কথা বলছেন, যেমন হচ্ছে যে কমিউনিটিতে যখন কোনো বাল্যবিবাহের বিষয় আসে, কোনো শিশু শ্রমের বিষয় আসে, কিংবা যে কোনো কমিউনিটিতে কোনো ডিসিশন মেকিংয়ের বিষয় আসে, প্রতি মুহূর্তে ওই নারীদের হচ্ছে মতামতটাকে গুরুত্ব দেওয়া হয়। আর পরিবারে তো তাদের গুরুত্ব অনেক বেড়ে গেছে। আচ্ছা, এমনও দেখা যাচ্ছে কেউ কেউ যে ইউনিয়ন পরিষদের যে নির্বাচনগুলো আছে এখানেও হচ্ছে সাহস করে দাঁড়িয়ে গেছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। হয়তো জাস্ট 2 বছর আগে তাদের সিচুয়েশনটা অনেক খারাপ ছিল, অন্যরকম ছিল। মানে বলা যায় পুরুষের পাশাপাশি মেয়েরা এখন সমান তালে কাজ করছে, সব মতামতও তারা আছে আর কি। তো এই যে বীজ সার কীটনাশক নিয়ে তো কাজ করছেন, যেটা এখন আমাদের জন্য অনেক সাহায্য হচ্ছে আর কি, কৃষক যারা আছে তাদের জন্য সাহায্য হচ্ছে। এখন একটা বড় সমস্যা ফরমালিন আমাদের সবজি ফল সবকিছুতে ফরমালিন ছড়িয়ে গিয়েছে, বলে এটা একটা ভয়ঙ্কর বিষয় হয়ে গিয়েছে আমাদের জন্য। এটা নিয়ে কি কিছু করছেন আপনারা? আমাদের প্রজেক্ট থেকে সে ধরনের কাজ করার সুযোগটা খুবই কম। তবে আমার কাছে যেটা মনে হয়, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা যারা এটা দেখেন, খাদ্যের গুণগত মানগুলো নিশ্চিত করার সঙ্গে জড়িত আছেন, তাদের কাছ থেকে হয়তো আমরা আইনগত বিভিন্ন সহযোগিতা, বা শুধু আইনগত বিষয়টা বলা ঠিক হবে না, অ্যাওয়ারনেস বা সচেতনতাটা বাড়ানো, যারা বিক্রি করছেন, যারা আমরা কিনছি তাদের মধ্যে বাড়ানোটা উচিত। তবে আমাদের প্রজেক্ট থেকে যে এটার সঙ্গে সংশ্লিষ্ট একটা বিষয় আছে, যেমন হচ্ছে কীটনাশকের যে সঠিক ব্যবহার করাটা খুব দরকার। যে ব্যক্তিটা ব্যবহার করছেন বা স্প্রে করছেন তার নিজের কিছু নিরাপত্তার বিষয় আছে, পরিবেশগত বিষয় আছে। নিজের নিরাপত্তা যেমন হচ্ছে কীটনাশকটা স্প্রে করার সময় তাকে গ্লাভস পরতে হবে, হাতে মাস্ক পরতে হবে, মুখে একটা, চোখে একটা গগলস বা কিছু থাকা, চশমা থাকা দরকার।
ফুল হাতা শার্টটা দরকার, উনি সকাল এবং বিকালের দিকে উনি কীটনাশকটা স্প্রে করবেন, দুপুরবেলা না। তো এই জিনিসগুলো হচ্ছে তার বাতাসের বিপরীতে স্প্রে করা যাবে না। কীটনাশক দেওয়ার সময় হয়তো আগে দেখা যাচ্ছে পান সিগারেট কিছু একটা খেয়ে নিতেন, যেটা ওনার স্বাস্থ্যের জন্য ভয়াবহ একটা ঝুঁকি। আচ্ছা, তো এইটা এখন ওনারা করেন না। এই সংখ্যাটা খুবই কমে এসেছে কৃষকদের মধ্যে। এইটা আর এই যে কীটনাশক ব্যবহারের যে মাত্রাটা, সেটা কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে? কীটনাশকের ব্যবহারের মাত্রাটা অ্যাকচুয়ালি নির্ভর করে যে কীট যেটা বা পোকামাকড় আছে তার বা যেসব রোগবালাই আছে তার ধরনের উপর। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যে রিটেলার গ্রুপ বলেছি আমি, যেটা AIRN, যে রিটেলার্স নেটওয়ার্ক, খুচরা কৃষি উপকরণ বিক্রেতাদের নেটওয়ার্ক, ওনাদের দোকান থেকে যখন কৃষকরা কোনো কীটনাশক কিনতে যান তখন কীটনাশকটা দেওয়ার সময় এটা কত পরিমাণ ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, এই ব্যাপারে ওনারা কৃষকদেরকে প্রতি মুহূর্তে সচেতন করছেন। আচ্ছা, আচ্ছা, বলা যায় এটা লাইক ইনবিল্ট সার্ভিস। যখনই ওনারা কিছু জিনিস কিনতে যান তখন এই পরামর্শটা পেয়ে যান। আচ্ছা, আচ্ছা। আশা করছি যে আপনাদের এই পদক্ষেপ আস্তে আস্তে আরো বেশি পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে, খুব ভালোভাবে ফলাফল আমরা পাবো সবাই, আশা করছি। আমরাও তাই জি, মনে করি। তো কথা বলতে অনেক ভালো লাগছিল, নতুন বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে পারলাম, আমাদের অনেক ভালো লাগলো। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও এবং শুভ সন্ধ্যা দর্শকদের। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSCC ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, NTVতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।